আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। অনেকদিন পর আজকে বাসার কিছু ক্লিনিংয়ের কাজে হাত দিয়েছি। দেখলাম ওভেন এবং ফ্রিজের এই চারপাশটা কেমন জানি একটা ছোপ ছোপ দাগ হয়েছে। তার থেকেও বড় কথা, সেদিন আম্মার বাসায় গিয়ে দেখি আমার সমস্ত ফ্রিজ ম্যাগনেটগুলো একটা প্যাকেটে পড়ে আছে। তো সেটা দেখেই মনে হলো ব্যাস এগুলো এনে পরিষ্কার করে আমার ফ্রিজে লাগিয়ে দিই। যারা আমার পুরনো দর্শক তারা জানেন আমার ভুটানের ফ্রিজে এই ম্যাগনেটগুলো সবসময় লাগানো থাকতো। ফ্রিজ ম্যাগনেট লাগাতে আমি ভীষণ পছন্দ করি। আর তার থেকেও বড় কথা, আমি যখনই কোনো কান্ট্রিতে বেড়াতে যাই সেখানকার একটা করে ম্যাগনেট নিয়ে আসি। যেমন এটা লাঙ্কাউই, এটা সিঙ্গাপুর, মক্কা, মদিনা, এটা মদিনা। আর মানে যখনই আমি কোনো কান্ট্রিতে যেতাম একটা না একটা ফ্রিজ ম্যাগনেট আমি কালেক্ট করতাম আমার স্মৃতি হিসেবে থাকার জন্য। তো আজকে অনেক দিন পর সেই ম্যাগনেটগুলোকে পেয়ে পুরনো স্মৃতি মনে করছিলাম এবং আমার নতুন ফ্রিজে এগুলোকে লাগাচ্ছিলাম। দোচুলার ২ রকম ম্যাগনেট আমার কাছে আছে। একটা একটু গ্রিন কালার, একটা আ এই সিলভার কালার। আর ভুটানের এটা হচ্ছে ওদের জাতীয় ফুল, পপি ফুল যেটাকে বলে। এছাড়াও বিভিন্ন রকমের ম্যাগনেট আমি কালেক্ট করেছি। সোজা কথা, আমি যখনই কোনো কান্ট্রিতে বেড়াতে যাই ওদের স্মৃতি হিসাবে এই ম্যাগনেটগুলোকে কালেক্ট করি। লাঙ্কাউইয়ের এই পাখিটা ওখানকার একটা ট্রেডিশনাল পাখি হিসেবে বিক্রি হয়েছিল, তা আমি সেটাই এনেছিলাম। নিউ ইয়র্কে অবশ্য আমি বেড়াতে যাইনি, নিউ ইয়র্ক থেকে আমার দেবর এটা আমাকে এনে দিয়েছে, যেহেতু আমি ম্যাগনেট কালেক্ট করতে অনেক বেশি পছন্দ করি। তবে মদিনা, মক্কা এসব জায়গায় আমার যাওয়া হয়েছে এবং আমি সেখানকার ম্যাগনেট কালেক্ট করেছি। এত দীর্ঘদিন ধরে এই ম্যাগনেটগুলোকে আমি ইউজ করছি, কিছু কিছু ম্যাগনেটের চুম্বকটা অনেক দুর্বল হয়ে গেছে, এখন আর আগের মতো থাকতে চায় না। আবার কিছু কিছু ঠিকঠাক আছে। এই যে যেমন মক্কার এটা আমি মক্কা থেকেই নিয়েছিলাম। তো এইসব গোছাতে গোছাতে অনেক পুরনো কথা মনে পড়ছিল, যে কোনটা কবে কোথা থেকে নিয়েছি, পুরনো স্মৃতি মনে পড়ছিল। এই যে সিঙ্গাপুরের ম্যাগনেটগুলো, এরকম ৫-৭টা ম্যাগনেট আমি নিয়েছিলাম, যেগুলোতে সিঙ্গাপুরের জাতীয় যে পশুটা আছে সেটার একটা আকৃতি দেয়া আছে। তো একেকটা ম্যাগনেট একেকটা মিনিং বহন করে। আর আমি জানি না আমার মতন এরকম ম্যাগনেট কালেকশন কার কার ভালো লাগে। যদি কারো ভালো লাগে অবশ্যই জানাবেন। আর এটা আমার সম্পূর্ণ শখের একটা কাজ। আমার খুব ভালো লাগে আমি যখনই কোনো নতুন কান্ট্রিতে যাই সেখান থেকে কিছু না কিছু কালেক্ট করব কিংবা রাখবো সেটা চিন্তা করতে। আজকে অনেক দিন পর এই ম্যাগনেটগুলো পেয়ে এক উছিলায় ২ কাজ হয়ে গেল। ফ্রিজ পরিষ্কার করতে এসেছি, সাথে ওভেনটাও খানিকটা পরিষ্কার করে এখন কিচেনে চলে যাব। আজকে আমার ছোট মেয়েটার ক্লাস নেই বাইরে এবং কোনো কোচিং নেই। তো ভাবলাম এই সময়টুকুকে কাজে লাগাই। আমি ফ্রিজ পরিষ্কার করে আসতে পারিনি, আরেকজন ফ্রিজের উপরে উঠে বসে আছে। এই যে ডাকাডাকি করছি, "নিচে আয়, নাম, নাম, ওখানে উঠিস না।" সে দেখেছে আমি ম্যাগনেটগুলো লাগিয়েছি। এখন তার বক্তব্য হচ্ছে আমি এখানে যেয়ে একটা মানে ঝামেলা লাগাবো না, তা কী করে হয়? তো তাকে নামিয়ে রুমে রেখে একটু চলে এলাম। আজকে যেহেতু সময় পেয়েছি, সুযোগ পেয়েছি, আজকে কিচেনটা একটু ক্লিন করব, যাকে বলে একটু ডিপ ক্লিন। ব্যাপারটা হয়েছে কি, মানে প্রতিদিন ভাজাভুজি হচ্ছে, ইফতার বানানো হচ্ছে, ইফতার খাওয়া হচ্ছে, রান্নাবান্না হচ্ছে, কিন্তু সেভাবে ডিপ ক্লিনটা হচ্ছে না। অন্যদিকে আমার খালা আমাকে সুখবর জানিয়ে দিয়েছেন। তিনি ২৮ রমজানে ঈদ করতে চলে যাবেন। কবে ফিরবেন তিনি নিজেও জানেন না। তো আমি এত বড় সুখবর শোনার পর খানিকক্ষণ শকড মুডে ছিলাম। তারপর ভাবলাম ইটস ওকে। জীবনটা তো আর মধু মধু কিংবা রসমালাই কিংবা ক্ষীরে ক্ষীরের মধ্যে আটকে থাকবে না। জীবন চলবে এরকম রোলার কোস্টার গতিতে এবং আমাদেরকে চালিয়ে নিতে হবে। তো আমি খালার কোনো কথাকেই খুব বেশি গুরুত্ব না দিয়ে বললাম, "খালা, এই যে তুমি যেয়ে লাপাত্তা হয়ে যাও, ঈদ ছাড়াই যতবার তুমি আমার কাছ থেকে ৪ দিনের ছুটি নিয়েছো, ৭ দিন থেকে এসেছো। এবার তো ঈদ, তুমি এবার আসলেও কতদিনে বাসায় ফিরবে আমাকে কি একটু জানাতে পারো?" খালা একটা দিগন্ত বিস্তৃত হাসি দিয়ে বলল, "আল্লাহ যত তাড়াতাড়ি আনবার পারবো আমি তত তাড়াতাড়ি কামে আমু। এবার আল্লাহই ভালো জানে তাকে সহি সালামতে কত তাড়াতাড়ি আমার কাছে পৌঁছে দেবে।" ভাবলাম তাকে হালকা পাতলা একটু থ্রেট দেই। বললাম, "খালা, এবার যদি তুমি ৭ দিনের বেশি ছুটি কাটাও তাহলে আমি নতুন লোক নিব।" সেটা শুনে সে আরও হাসি দিয়ে বলল, "নতুন লোক পাইবেন কোথায়? আমরা তো সব এক বাস ভাড়া করে সবাই বস্তির লোকজন চলে যেতেছি ঈদ করতে।" হাহ, একটা দীর্ঘশ্বাস ফেলে খালার দিকে তাকিয়ে বললাম,
আল্লাহর হস্তে তাড়াতাড়ি এসো, মেয়েগুলোর পরীক্ষা শুরু হবে। কিন্তু তিনি নির্বিকার ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে হাসছে আর বলছে, আফা অত ডরায়েন না, তাড়াতাড়ি আয়া পড়ুন। বাকিটা ফি আমানিল্লাহ। তো খালা যাবার আগেই ভাবছি আমি নিজের হাতে কিচেনটাকে একটু ভালো করে ডিপ ক্লিন করে নিই, এগুলো সব গুছিয়ে নিই। ঈদের আগে আর সম্ভব হবে না কিচেনটাকে পরিষ্কার করা। যতটুকু সম্ভব নিজের হাতে কিচেনটাকে পরিষ্কার করে নিই। ঈদের পরে না হয় আরও একবার করা যাবে। আর এমনি আমার এই বাসাটা অনেক পুরনো, অল্পতেই ঘরদোর খুব বেশি তেল চিটচিটে নোংরা হয়ে যায়। তো সেই চিন্তা থেকে আজ কিচেন পরিষ্কার করছি। এই পর্যায়ে আমি আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করতে চাই। না, লাইকের অনুরোধ না। ওটা করলেও যারা আমাকে লাইক দেয় দিবে, যারা আমাকে লাইক দেয় না দেবে না। কাজে লাইকের অনুরোধ করব না, এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। ফি আমানিল্লাহ। কিন্তু যেই অনুরোধটা করতে চাই সেটা হলো, মায়ের রান্নাঘরে আমি চ্যানেল থেকে রোকসানা আপু রোজার প্রথম দিক থেকেই একটু অসুস্থ। বলতে গেলে উনি পায়ে ব্যথা পেয়েছেন, ফ্র্যাকচার হয়েছে এবং রীতিমতো হুইল চেয়ার ও স্ক্র্যাচে করে মুভ করতে হচ্ছে। প্রচণ্ড কষ্ট পাচ্ছেন। আল্লাহ এই রমজান মাসে তার প্রিয় বান্দাকে এভাবে পরীক্ষা নেবেন, এটা আসলে কেউই বুঝতে পারেনি, এটা কোনোভাবেই কাম্য ছিল না। তবুও আল্লাহ তার প্রিয় বান্দাকে ধৈর্যের পরীক্ষা নেন বিভিন্নভাবে। রোকসানা আপুর জন্য এটা একটা ধৈর্যের পরীক্ষা। আমি আপনাদের সবার কাছে আমার এই প্রিয় বোনটির জন্য দোয়া চাইছি। আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন, শুনছেন, আমাকে চেনেন কিংবা মনে করেন সালমা আপুকে কোনোভাবে ভালোবাসা যায়, তাহলে অবশ্যই এই বোনটির জন্য দোয়া করবেন। বিশ্বাস করুন, আমরা দোয়া ছাড়া তো আর বেশি কিছু করতে পারছি না। যদি কারো কোনো দোয়া কবুল হয়ে যায়, আপুর কষ্ট খানিকটা লাঘব হয়। 2 দিন আগে আমার যে ভিডিওটা গিয়েছে সেখানে আপু কমেন্ট করেছে যে আমি ভেবেছিলাম যে আমার ব্যান্ডেজটা খুলে দিবে, কিন্তু খোলা যাবে না, আরও 2 সপ্তাহ এভাবেই ব্যান্ডেজে থাকতে হবে। ব্যাপারটা ভীষণ কষ্টদায়ক। গরমের দিনে এভাবে দীর্ঘদিন ব্যান্ডেজের মধ্যে পা থাকা ভীষণ কষ্টের। আল্লাহ আপুর সমস্ত কষ্ট লাঘব করে দিন। আমি বারবার আপনাদের সবার কাছে রোকসানা আপুর জন্য দোয়া চাইছি। এবং সেই সাথে রোকসানা আপু, তোমাকেও আমি বলছি, তুমি আমার ইফতারি এবং সেহরি দুটো দোয়াতেই তুমি থাকো। আমার কাছে অনেকেই অনেক সময় বলে যে দোয়া করো আপু। আমি চেষ্টা করি নামগুলো মনে রেখে দোয়া করতে, কারণ আমি মনে করি যে হতে পারে আমি আল্লাহর পাপী বান্দা, কিন্তু কোনো একটা উসিলায় যদি আল্লাহ আমার কোনো একটা দোয়া কবুল করে তার কোনো ভালো কিছু করতে পারেন, তাহলে তো অবশ্যই সেটা তার জন্য মঙ্গলজনক হবে। তো আমি আপনাদের সবার কাছে আবারও রোকসানা আপুর জন্য দোয়া চাইছি। গল্প করতে করতে কিচেনে বেশ কিছু অংশ আমি পরিষ্কার করে ফেলেছি। এখন চটজলদি বাকিটা পরিষ্কার করে একটু বাইরে চলে যাব। শপিং করব না বলেছি, কিন্তু তাই বলে তো বাচ্চাদের শপিংটা বন্ধ থাকা যায় না। সেই জন্য ওদের জন্য টুকটাক কিছু শপিং আমি করেছি, আরও কিছু টুকটাক শপিং করা বাকি আছে। কিন্তু এবার কেন জানি একদমই ইচ্ছে করছে না শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করতে। হয়তো বা শেয়ার করবও না। থাক না, সবাইকে সব কিছু করতে হবে এমন কোনো কথা নেই। আমি না হয় স্রোতের বিপরীতেই একটু হাঁটলাম। আমি না হয় এবার শপিং দেখালামই না আপনাদের সাথে। আসলে কোনো না কোনো জায়গায় মনটা একটুখানি অস্থির হয়ে থাকে যখনই গাজার সেই বীভৎস ছবিগুলো চোখের সামনে আসে। আমি আমার মতন করে ভাবি, আমার মতন করে থাকি। জানি অনেকেরই এই জিনিসগুলো ভালো লাগবে না। সবসময় মনে হবে হতাশা, বিষণ্ণতার গল্প শুনি সালমা আপুর কণ্ঠে। কিন্তু হিউম্যান বিইং হিসেবে নিজেকে বড্ড বেশি অপরাধী মনে হয়। কি সুন্দর খাচ্ছি, ঘুরছি, শপিং করছি, কিন্তু কারোর জন্য কিছু করতে পারছি না। এই পাপবোধ থেকে কবে যে মুক্তি পাবো আল্লাহ ভালো জানে। এসেছিলাম একটু ধানমন্ডির এদিকটায়। ছোটো মেয়েটা বলল, মা আমি এখান থেকে 2-4টা ইফতার আইটেম নিতে চাই। আজকে তেমন কোনো ইফতারের আইটেম বাসায় করা হবে না। আমি আসলে খিচুড়ি করে ফেলেছি, যে কারণে খুব বেশি ইফতারের কিছু নেই। তবে দুটো মেয়ে যেহেতু রোজা থাকে, তো ওদের পছন্দের 1-2 আইটেম এখান থেকে নিচ্ছি। তার মধ্যে একটা হচ্ছে কিমা পরোটা। এটা খেতে আমার 2 মেয়ে খুবই পছন্দ করে। এই যে এই কিমা পরোটাটা ওরা 2 বোনের জন্য ওরা নিল। তারপর সাসলিক খেতে ওরা খুব পছন্দ করে, একটু সাসলিকও নিয়েছিলাম। সেই সাথে আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল দই বড়া, তো একটু দই বড়া নিয়েছি। কিন্তু বিশ্বাস করেন, ধাবার দই বড়ার কাছে মিনা বাজারের দই বড়া আসলে কিছুই না। ধাবারটা হচ্ছে বেস্ট। আর এছাড়াও নিয়েছিলাম জিলাপি। তো জিলাপিতে এবার আর গুড়ের জিলাপিটা নেইনি, এবার নিয়েছি নর্মাল যে চিনির জিলাপি সেটা।
আসলে গুড়ের জিলাপিটা আমার হাজব্যান্ড এবং আমার ছোটো মেয়ের পছন্দ, আর চিনির জিলাপিটা আমার এবং আমার বড় মেয়ের পছন্দ। তো বললাম যে সেদিন তো তোমাদের পছন্দ মতন জিলাপি কেনা হয়েছে, আজ না হয় আমাদের পছন্দ মতন কেনা হোক। তবে অন্য কোনো আইটেমই নেইনি, কারণ অন্য কোনো আইটেম ভালো লাগে না। আর এটা ইফতারের পরে আমার ছোটো মেয়ে আমাকে বললো, মা আমি তোমাকে একটা কিছু সারপ্রাইজ করতে চাই, তুমি আমাকে প্লিজ একটু অনুমতি দাও কিচেনে গিয়ে একটা আইটেম বানাবো সেই জন্য। তো আমি বললাম যে দেখো আমি এত বেশি টায়ার্ড, আমার পক্ষে সম্ভব না কিচেন মেসি করে রেখে তুমি চলে আসবে তারপর সেটাকে আমি ক্লিন করব। তো ও বললো যে না, কথা দিচ্ছি আমি নিজেই এটা ক্লিন করব। তারপর সে আলু দিয়ে এই পটেটো বলগুলো বানিয়েছে। বিলিভ মি, আমার এইটুকু পুচকু যে এত মজার একটা আইটেম বানাবে ইউটিউব দেখে দেখে, সেটা আমি আসলে ভাবতে পারিনি। সেটি প্রথমেই আলুগুলোকে সিদ্ধ করে তারপর সেগুলোকে চটকে নিয়ে সেটার সাথে লবণ, গোলমরিচের গুঁড়া, এইসব কী যেন দিয়ে বল বানিয়ে এই যে ভেজে নিচ্ছে। যখন আমরা খেলাম আমরা সবাই খুব এনজয় করেছি এই আইটেমটা। তো বললাম মাঝে মাঝে তো তুমি এরকম নিজের জন্য নাস্তা বানাতে পারো, আব্বু আম্মুকেও বিকেলে খাওয়াতে পারো। তো তার প্রথমেই যে বক্তব্য সেটা হলো, কিচেনে যেতে দিবে তুমি? তোমার কিচেনে তুমি কাউকে অ্যালাউ করো? তো ওটা শুনেও মনে মনে একটু হাসছিলাম যে কথাটা একেবারে ভুল না। তবে এই ধরনের আইটেম যদি পাওয়া যায় তাহলে মাঝে মাঝে অ্যালাউ করাই যায়, কি বলেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমার পুচকু মেয়ের হাতের এই আইটেমটা কিন্তু সত্যি খুব ভালো ছিল। আপনারা সবাই আমার মেয়েগুলোর জন্য একটু বেশি করে দোয়া করবেন। ওরা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠেছে, নামাজ রোজা শুরু করেছে। আল্লাহ যেন ওদেরকে সুস্থ রেখে ভালো মানুষ হবার তৌফিক দান করে, সেই দোয়া আমি সবার কাছে চাইছি। অনেক লম্বা সময় আপনাদের সাথে গল্প করলাম, আজ এ পর্যায় থেকেই বিদায় চাইছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতো আমাকে দেখলেন, ভিডিও ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। দেখতে দেখতে রমজান মাস শেষ হয়ে যাচ্ছে। এই তো সেদিন রমজান এলো আমাদের জীবনে। এই রমজানে আমাদের প্রত্যেকটি ইবাদত আল্লাহ কবুল করে নিন, আমাদের সমস্ত গুনাহ গাথা মাফ করে দিন, আমিন। আজ এই পর্যায় থেকে তাহলে বিদায় নিচ্ছি। দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।